পরীটা আজকে রাত্রে আমাকে নিতে আসবে, সেই জন্য আমি প্রস্তুত হয়ে বসে আছি। আজকে আমাকে ও বিভিন্ন জায়গায় ঘোরাবে। এই জিনিসটা আমি খুব অবাক হয়ে দেখার জন্য বসেছিলাম। এর আগে একবার জিনের জগতে যাওয়া হয়েছে, তবে সেইখানে ওরকমভাবে ঘোরা হয়নি, গিয়েই চলে আসা হয়েছিল। তবে এবার আমাকে সে ঘোড়ায় করে আসমানে সাওয়ার করাবে। এর আগে আমাকে বলেছিল। আমি একটা ব্যাগি প্যান্ট এবং ওই সময়কার আধুনিক জামা পরে বসে আছি। বেশ খানিকক্ষণ পর হঠাৎ করে ঘরের ভিতরে একটি তীব্র আলো প্রবেশ করলো। আলোর ভিতরে আমি দেখতে পেলাম শিউলিকে, সেই পরীটা, যে কিনা আমার কাছে আসার কথা ছিল। শিউলি আমাকে বলল, তুমি প্রস্তুত? আজকে আসার জন্য আমি ওকে বলেছিলাম এবং ও নিজে আমাকে ঘুরতে নিয়ে যাবে সেটা জানিয়েছিল। আমি বললাম হ্যাঁ। তাই বলতে শিউলি আমার কাছে এগিয়ে আসলো। তারপর ও আমাকে আমার হাত ধরে জোরে টান দিল এবং আমি আমাদের যে টিনের চালা আছে সেই টিনের চালা ভেদ করে বাইরে বেরিয়ে গেলাম এবং শূন্য ভাসতে থাকলাম। কিছুক্ষণ বাদে আমি খেয়াল করলাম আমি এবং শিউলি একটি সাদা ধবধবে এবং বিশাল আকৃতির পঙ্খিরাজ ডানাওয়ালা ঘোড়ার উপর বসে আছি। ঘোড়াটা বেশ দ্রুত গতিতে ছুটছে এবং আসমানের ওপর দিয়ে ডানা ঝাপটাতে ঝাপটাতে এগোচ্ছে। শিউলি আমাকে সামনে থেকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। শিউলির পিঠের বিশাল ডানা দিয়ে আমাকে আগলে রেখেছে এবং বলল যে নিচের দিকে তাকিও না, তাহলে হয়তো ভয় পেতে পারো। ঘোড়াটা আমাদের গ্রাম ছাড়িয়ে এমনকি কোন দুরন্ত পথ পাড়ি দিয়ে আশেপাশের কোনো অঞ্চল ছাড়িয়ে অনেক দূরে চলে গেল। আমি এদিক ওদিকে শুধুমাত্র তাকিয়ে দেখছিলাম। আমার কাছে বিস্ময়ের সীমা রইল না। প্রত্যেকটা জিনিস আমার কাছে অসম্ভব রকমের সুন্দর লাগছিল। আমি সবকিছু দেখতে লাগলাম আর শিউলি আমাকে বলল, ওই যে দূরে আমাদের রাজ্যের সব থেকে সুন্দর ভূখণ্ড দেখা যাচ্ছে। আমি বললাম, তুমি না আমাদের গ্রাম ঘুরে দেখবে, তাহলে আমাকে এখানে কেন নিয়ে আসলে? শিউলি বলল, সেটা তো অলরেডি দেখা হয়ে গিয়েছে আমার, এবং তুমি তো দেখেছই। আমি তোমাকে আমাদের রাজ্যের সব থেকে সুন্দর যে ভূখণ্ড আছে সেই ভূখণ্ড দেখাতে নিয়ে এসেছি। দূর থেকে ভূখণ্ডের সমস্ত জায়গায় যেন আলো জ্বলছে, গাছগুলোর মধ্যেও আলো জ্বলছে এবং এর পাশেই ওদের বিশাল নগরী। এই ভূখণ্ডে নাকি অনেক জিনেরা ঘোরার জন্য আসে এবং এটা ওদের প্রাকৃতিক সম্পদ, এবং এই প্রাকৃতিক সম্পদ বিক্রি করে ওরা অনেক টাকা কামায়। ওইখানে নাকি অনেক পর্যটন জিন আছে যারা কিনা দূর থেকে ঘোরার জন্য আসে। আমাকে ও সেখানে যাওয়ার জন্য বলল এবং বলল আমরা সেখানে যাব, কিন্তু তার আগে বলো আমাকে সমস্ত জায়গা কেমন ভালো লাগছে। আমি বললাম, অসম্ভব রকমের সুন্দর। এরকম সুন্দর স্থান এর আগে আমি জীবনে কোনোদিন দেখিনি। আমি গ্রামের ছেলে, গ্রামে বড় হয়েছি, কখনো দূরে ঘুরতে যাইনি। এরকম পাহাড় পর্বত, সুন্দর গাছপালা এবং এত সুন্দর রাত্রি আমি সত্যি কখনো কাটাইনি। তোমার সঙ্গ, পঙ্খিরাজ ঘোড়া, এত সুন্দর একটা উপত্যকা যেখানে গাছে গাছে জ্বলে আছে নানান রং বেরঙের বাতি, আকাশে ভরা জ্যোৎস্না এবং এত সুন্দর ঝর্ণা, গিরিপথ, তারপর এর সুন্দর নদীনালা, সমস্ত কিছু আমার কাছে খুব সুন্দর লাগছে। আমি সত্যি খুবই অবাক হয়েছি। শিউলি তখন আমার দিকে তাকালো এবং তাকিয়ে আমাকে বলল, চলো আমরা ওইখানটায় যাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগাবক্স প্রাইমের নতুন আরও একটি এপিসোডে। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজি ইমরান আপনাদের সঙ্গেই আছি। আপনারা গতদিন এই পর্বের প্রথম পর্ব শুনেছিলেন। আজকে এই পর্বের এই গল্পের দ্বিতীয় পর্ব আমি আপনাদেরকে শোনাচ্ছি। আমাদের গল্প আসতে দেরি হচ্ছে, অনেকেই কমপ্লেন করছেন। আসলে মূলত কাজকর্ম এবং সমস্ত কিছু নিয়ে ব্যস্ত থাকার কারণে নিয়মিত আর আগের মতো গল্প দেওয়া হয় না, যার কারণে আপনাদের সঙ্গে আর নিয়মিত কানেক্ট থাকাও হয় না। তবুও যতটুকু আপনাদেরকে গল্প দিচ্ছি, আপনাদেরকে ঘটনা শোনাচ্ছি, আপনারা ততটুকু পরিমাণ সাপোর্ট আমাকে করছেন না। যত বেশি সাপোর্ট করবেন তত বেশি আমরা আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো আগ্রহ নিয়ে। সেহেতু আপনারা আমাদের পূর্ববর্তী এপিসোড যারা দেখেছেন তারা তো এই গল্পটা পরবর্তী এপিসোডে কী হবে সেটা জানবেনই, কিন্তু যারা নতুন দেখছেন তারা অবশ্যই পূর্ববর্তী এপিসোডটা দেখে আসুন। আমাদের চ্যানেলে ঢুকলে পূর্ববর্তী এপিসোডটা আপনারা পেয়ে যাবেন। আশা করি আজকের ঘটনাটি আপনাদের কাছে ভালো লাগবে। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নতুন হলে চমৎকার চমৎকার সব গল্প এবং ঘটনা এবং বাস্তব কাহিনী শুনতে আমাদের চ্যানেলটাকে আপনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন। সেই সঙ্গে আমাদের ভিডিওতে যদি আপনি লাইক না করে থাকেন, লাইক করুন, সেই সঙ্গে একটা কমেন্ট করে যাবেন। আর হ্যাঁ, আমি আপনাদের সবসময় বলি, যারা আমাদেরকে নিয়মিত শোনেন তারা অন্তত পক্ষে আমাকে বেশি করে সাপোর্ট করতে পারেন। একটা জায়গায় 10টা কমেন্ট করবেন, দরকার হলে বেশি বেশি কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদেরকে এঙ্গেজমেন্ট বাড়াতে সাহায্য করবেন, আপনার বন্ধুদের সঙ্গে গল্প শেয়ার করবেন, তাদেরকে দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করাবেন। আশা করি আপনারা এগুলো করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। আজকে আমরা এই গল্পের দ্বিতীয় পর্ব শুনবো। তাহলে চলুন আর বেশি কথা বলবো না, আমরা সরাসরি চলে যাই আমাদের এই গল্পের দ্বিতীয় এপিসোডে। ঘোড়াটি পাহাড়ের সর্বোচ্চ চূড়ার উপর নামলো। ওইখান থেকে পুরো উপত্যকাটা দেখা যাচ্ছে। দূরে অনেক বড় বড় বিশাল আকৃতির ডানাওয়ালা জিন আসমানে ভাসছে
এবং এখানে দূর দূরান্ত থেকে অনেক জিন ঘোরার জন্য এসেছে। আমি সেইখানে শিউলির সঙ্গে বসে আছি। শিউলি আমাকে নামিয়ে বলল, জায়গাটা খুব সুন্দর না? আমি মাঝে মধ্যে এখানে আসি। আমাদের নগরী থেকে একদম কাছে হওয়ার কারণে এখানে আসতে বেশি সময় লাগে না। নগরীটা বেশ দূরে আমার কাছে মনে হচ্ছে, কিন্তু ওরা তো উড়তে পারে, ওদের জন্য এগুলো খুবই কাছে এবং খুবই সুন্দর জায়গা। আমি ওর সঙ্গে সেখানে বসলাম একটা বেঞ্চের উপর। বেঞ্চটা এত সুন্দর করে বানানো এবং সেটা একদম দোলনার মতো দোলে আর কি। একটু সামনে পর্যন্ত গেলে ওটা একদম সুন্দরভাবে দুলে একদম পাহাড়ের উঁচু পর্যন্ত চলে যায়। দুই পাশে সুন্দর নারকেল গাছ দিয়ে এই দোলনাটা তৈরি করা। শিউলি তখন আমাকে বলল, এটি আমাদেরই, আমার বাবা এখানে পর্যটকদের জন্য তৈরি করেছেন এবং এখানে আমি যখন এসেছি তখন আর এখানে কেউ আসবে না। আমি এবং তুমি এখানে একটু সময় কাটাবো নিরিবিলি। আমি বললাম, আচ্ছা শিউলি, তুমি আমাকে এত সমীহ করো কিসের জন্য এরকম ভাবে? শিউলি তখন বলে উঠল, কারণ এই জীবনে আমি তোমাকেই একমাত্র পেয়েছি যে কিনা আমাকে এরকম ভাবে সাহায্য করেছে, আমাকে বিপদের হাত থেকে উদ্ধার করেছে, এবং তুমি তো আমার জীবনের অনেক বড় একটা অংশ। আর এর আগে সত্যি কথা তোমার কথা শুনে যেরকম শান্তি পাই, আনন্দ পাই, এরকম আনন্দ কখনো আমি পাইনি। শিউলির এই কথা শুনে আমি সত্যি খুব খুশি হয়ে গেলাম। আর আমার জীবনে শিউলি এসেছে এটা ভেবেও আমি খুব খুশি হয়েছি। আমাকে শিউলি এবং তার বাবা কাউকে বলতে নিষেধ করেছে বলে আমি তোকে বলিনি, বিষয়টা বুঝতে পারছিস? আমি তখন বললাম, হ্যাঁ। তারপর আবার সাদ্দাম তার ঘটনা বলতে শুরু করলো। সাদ্দাম বলতে লাগলো, সেই রাতে আমি এবং শিউলি ওইখানকার সমস্ত জায়গা ঘুরে দেখলাম। বেশ কিছু জিনের সঙ্গে আমার পরিচয় হলো। কিছু কিছু জিন ছিল যারা কিনা আমাকে দেখে অবাক হচ্ছিল এবং আমার কাছে ভিড়ার চেষ্টা করছিল। শিউলি তাদেরকে ছড়িয়ে দিচ্ছিল। ওই সমস্ত টুরিস্ট জিন যারা কিনা বাহির দেশ থেকে ঘুরতে এসেছে তারা কখনোই মানুষ দেখেনি এবং মানুষের কাছাকাছিও কখনো যায়নি। তারা খুব অবাক হয়ে আমাকে দূর থেকে দেখছিল এবং আমার সঙ্গে যে একটা পরী আছে এবং পরীর সঙ্গে আমি একজন মানুষ আছি এটা দেখে তারা অবাক হচ্ছিল। আশেপাশের বেশ কিছু জায়গা আমি ঘুরি। তারপর শিউলি আমাকে নিয়ে একটি নৌকার উপর চলে বিশাল আকৃতির একটি হ্রদের মাঝখানে যায় এবং নৌকাটি অটোমেটিক্যালি চলছিল। শিউলি আমাকে বলল, এটা আমরা পারি, আমরা চাইলেই যে কোনো কিছু সম্ভব এবং আমাদের মধ্যে আল্লাহ তাআলা সেই ধরনের ক্ষমতা সৃষ্টি করে দিয়েছেন, সেহেতু আমাদের এসব নিয়ে কখনো কোনো চিন্তা করতে হয় না। বুঝতে পেরেছ? আমি বললাম, হ্যাঁ বুঝতে পেরেছি। শিউলি তখন আবার আমার দিকে মুচকি হেসে তাকালো। আকাশে ভরা জ্যোৎস্না, বিশাল এক লেক পার এবং তার মাঝখানে আমি এবং শিউলি নৌকা নিয়ে ভেসে বেড়াচ্ছি। বেশ খানিকক্ষণ নৌকা নিয়ে ঘুরে বেড়ানোর পর তারপর ও আমাকে নিয়ে গেল এক সবুজ এবং পাহাড়ি ঘেরা উপত্যকার মাঝখানে। সেখানে কেউ নেই। একটা বিশাল আকৃতির ঝর্ণা উপর থেকে নিচে নামছে এবং সেই ঝর্ণার পানি এত স্বচ্ছ, এত পরিষ্কার, রাতের আলোতেও সেটা যেন পরিষ্কার দেখা যাচ্ছে। শিউলি আমাকে নিয়ে উড়ন্ত অবস্থায় সেই ঝর্ণার ঠিক মাঝ বরাবর গেল এবং সেখানে যাওয়ার পরে ঝর্ণার ঠান্ডা পানি আমাদের দুজনের গায়ে লাগতে লাগলো। শিউলির ডানা আমাকে যেন তার শরীরের মধ্যে একদম চেপে ধরে রেখেছিল। কোনো মেয়ের এত কাছাকাছি কখনো আমার যাওয়া হয়নি। আজকে যেমনটা শিউলির কাছাকাছি গেলাম, কেন জানি না শিউলির রূপ, যৌবন এবং তার এত যত্ন দেখে তার প্রতি আমি সত্যি এক অন্যরকম মোহে পড়ে যাচ্ছিলাম। শিউলি এবং আমি সেখানে ঝর্ণার মধ্যে বেশ খানিকক্ষণ গোসল করলাম। সেখানে একটি পদ্ম পুকুর আছে এবং ওইটা ওই জলধারার পাশেই। খানিকক্ষণ বাদে শিউলি আমাকে উড়িয়ে সেই পদ্ম পুকুরের ওইখানে নিয়ে গেল এবং সেখানে যাওয়ার পর পদ্ম পুকুরে বেশ খানিকক্ষণ গোসল করলাম জ্যোৎস্নার আলোতে। আমার সত্যি খুব মজা লাগছিল। তারপর ও এবং আমি ওখান থেকে উঠলাম। উঠে ও আমাকে বলল, আমি ড্রেস চেঞ্জ করে আসছি, তোমাকে আমি একটা কাপড় দিচ্ছি, এটা তুমি পরে নাও। আমার যে ডিজিটাল কাপড় ছিল সেই ডিজিটাল কাপড় আমার কাজ হচ্ছিল না। ও তখন আমাকে চোখ বন্ধ করতে বলল। আমি চোখ বন্ধ করলাম। খানিকক্ষণ বাদে ওর হাতের উপর একটি রাজকীয় পোশাক আমি দেখতে পেলাম। দামাটা বেশ দামি ছিল। ও আমাকে বলল, এটা তুমি পরে নাও, আমি আসছি। তাই বলে একটা গাছের আড়ালে গেল। তারপর ও একটি পোশাক পরিবর্তন করে খুব দ্রুত চলে আসলো। আমি পরিবর্তন করার আগেই ততক্ষণে আমি ওই রাজকীয় যে পোশাকটা ছিল সেটার প্যান্টটা পরলেও শার্টটা পরতে পারিনি। ও তখন আমাকে খালি গায়ে অবস্থায় দেখে ফেললো। দেখে আমি তো লজ্জা পাচ্ছিলাম। ও বললো, ছেলে মানুষ হয়ে এত লজ্জা? আমরাও তো এত লজ্জা পাই না, তুমি এত তাড়াতাড়ি চেঞ্জ করলে কিভাবে? আমি শিউলিকে জিজ্ঞেস করলাম। শিউলি তখন বলল, আমরা জিন, আমরা চাইলে যে কোনো কিছু করতে পারি মুহূর্তের মধ্যে, সেহেতু এইসব বিষয় নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তারপর আমাকে ও ওইখানে থাকা একটি বড় মাদুরের উপর বসালো। মাদুরটি কোত্থেকে এসেছে তাও আমি জানি না, খুব সুন্দর একটি মাদুর। তারপর একে একে সেখানে 7 পাকওয়ান খাবার, এত মজার মজার খাবার যা আমি কখনো দেখিনি। সমস্ত খাবারগুলো আমি খেতে লাগলাম একে একে করে। ও আমাকে যত্ন সহকারে সমস্ত খাবার আমার প্লেটে তুলে দিচ্ছিল। আমার কাছে এত আনন্দ লাগছিল যে সেটা আমি আর বলে বোঝাতে পারলাম না। ওই রাতটা আমার জীবনের সব থেকে শ্রেষ্ঠ রাত ছিল, যা কিনা আমি সত্যি বলে বোঝাতে পারবো না। ওই রাত্রে খাওয়া দাওয়া শেষ করে আমি এবং শিউলি ওইখানে খানিকক্ষণ শুলাম এবং শোয়ার পর যে কখন আমি ঘুমিয়ে পড়েছি আমি জানি না। যখন আমার ঘুম ভাঙলো তখন আমি দেখি শিউলি আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে আর ওর মাথা আমার বুকের উপর।
এটা দেখে আমি ভীষণ লজ্জা পেয়ে যখন সরাতে যাব তখন শিউলি উঠে নিজেই লজ্জা পেয়ে আমার কাছ থেকে সরে গেল। মেয়েটা অসম্ভব রকমের সুন্দর, তার উপর তার শরীর অসম্ভব রকমের নরম। এরকম নরম শরীর আজ পর্যন্ত আমি কোনো মেয়ের হাত ধরেও পাইনি। শিউলি তখন একটু লজ্জা পেয়ে সরে গেল এখান থেকে। তারপর ও ওর পঙ্খিরাজ ঘোড়াটাকে ডাক দিতেই গাছের ওপর ভেদ করে সেই পঙ্খিরাজ ঘোড়াটা উঠতে উঠতে ঠিক আমাদের সামনে এসে দাঁড়ালো। তারপর ও এবং আমি সেই ঘোড়ার উপর চড়ে বসলাম। শিউলি আমাকে বলল, আজকে তোমার যাওয়ার দরকার নেই, আজকে তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো। ওইখানে গেলে আব্বাজান দেখে তোমাকে খুশি হবেন এবং পাশাপাশি আমাদের ওইখানে 2 দিন পরে অনুষ্ঠান আছে, সেগুলো তুমি দেখে যেও না হয়। আমি তখন শিউলিকে বললাম, আজকে আমার যেতে হবে, আমাদের বাড়িতে মেহমান আসবে, দরকার হলে মেলার দিন আবার আসবো, সমস্যা নেই তো। শিউলি আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, তবে তুমি বাসায় চলো, কিছুক্ষণ বিশ্রাম করে তারপর যেও, ঠিক আছে? আমি ওর সঙ্গে তারপর গেলাম। যার পর ওর রুমে কিছুক্ষণ বসেছিলাম। ওর রুমটা এত সুন্দর করে সাজানো যা কিনা আমাকে রাজকীয় একটি বাসার ফিল এনে দিচ্ছিল এবং এত সুন্দর লাগছিল ঘরটা। ঘরের ভিতরে আমি বেশ খানিকক্ষণ বসে রইলাম। তারপর ও আসলো। আসার কিছুক্ষণ বাদে আমাকে বলল যে, কি ব্যাপার, তুমি যে চুপচাপ বসে আছো? আমি বললাম, আর কি করব, বাড়িতে যেতে হবে। ও বলল, আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে নামিয়ে দিয়ে আসি, নাকি তুমি জিনের সঙ্গে যাবে? আমি বললাম, তোমার যদি কষ্ট হয় তাহলে যাওয়ার দরকার নেই, আমি জিনের গাড়ি বহরে চলে যাব। শিউলি বলল, আমি তোমার সঙ্গে 4 জন জিন রেখেছি যারা কিনা তোমার সমস্ত কাজ করে দিবে, তাহলে তুমি যাও, আমার ভীষণ ক্লান্ত লাগছে। সমস্ত জিনরাজ যখন ঘুমের মধ্যে, আমাকেও ঘুমাতে হবে, রাত্রে অতটুকু ঘুমে আমাদের কাজ হয় না। তাই বলে শিউলি বলল, আচ্ছা ঠিক আছে। তারপর ও আমার কাছে এসে আমাকে বলল, ঠিক আছে, তুমি সাবধানে যেও। আমি এবং শিউলি তখন সাবধানে ওই ঘর থেকে বেরিয়ে আসলাম। শিউলি আমাকে খানিকটা আগিয়ে দিল। তারপর আমি সেই গাড়ি বহরে চড়ে আসমানে উড়াল দিতে দিতে বাড়ির দিকে চলে আসলাম। জিনেদের একটা কথা, যখন আসমানে উড়ি তখন যেন আমি বাহিরের দিকে না তাকাই। বেশ খানিকক্ষণ বাদে আমি যখন বাসার কাছাকাছি আসলাম তখন সবেমাত্র ফজরের আজান দিয়েছে। তার মানে এতক্ষণ যতটা সময় কাটিয়েছি সেখানকার সময়ের সঙ্গে এখানে সময়ের কোনো মিল নেই এবং তালও নেই। আমি ওইখানে ওই অবস্থায় অনেক সময় কাটিয়েছি, কিন্তু এখানে আসার পর সেই সময় একদম অম্লান হয়ে গিয়েছে। সকালবেলা আব্বা আমাকে ওরকম ভাবে দেখে বলল, তুই কই গিয়েছিলি? আব্বাকে আমি বললাম, ঘুম থেকে উঠে নামাজ পড়ে তারপর এদিক ওদিকে ঘোরাঘুরি করছিলাম। একটা মিথ্যা কথা বলে ফেললাম, তাও নামাজ নিয়ে। আমার বেশ গিল্টি ফিল হতে লাগলো। আমি বললাম, আব্বা গিয়েছিলাম ওদিকে, কিন্তু নামাজ পড়িনি। যাই হোক, আব্বা বলল, ঠিক আছে, নামাজ পড়া বাদ দিস না কিন্তু। আমি এসে ঘুমিয়ে পড়লাম ওই রাত্রেবেলা, মানে সকাল হয়ে গিয়েছিল। পরের দিন ঘুম থেকে উঠে, মানে ওই দিনকে বিকেলবেলা ঘুম থেকে উঠে আমি আমাদের বাজারের দিকে গিয়েছিলাম। তুই তো জানিস যে আমাদের বাজারে গত কয়েকদিন আগে আগুন লেগেছিল, বিষয়টা তো তুই জানিস। তারপর ও বলল কিছু, হ্যাঁ। আমি তখন আবার বললাম যে ওই আগুনটা নিভিয়েছিলাম কিন্তু আমি, আমার সাথে যে জিন ছিল সেই জিনের দ্বারা, এবং সেই জিনগুলো আমাকে বলেছিল যে আপনি হুকুম দিন, আগুনগুলো নিভিয়ে দিব। বিকেলবেলা যখন আমি বাজারে গেলাম তখন বাজারের কয়েকটা দোকানে সর্বাঙ্গে আগুন, আগুন দাউ দাউ করে জ্বলছে। ওইটা দেখে সকলে পানি ছেটাছেটি করছে। তার মধ্যে একটা দোকান আমার কাকার ছিল। আমার কাছে খুব খারাপ লাগছিল। আমি তখন জিনগুলোকে ডাকলাম, ডাকার পর বললাম, তোমরা আগুন খুব দ্রুত নিভিয়ে দাও এবং সেকেন্ডের মধ্যে যেন নিভে যায়। ঠিক সেই মুহূর্তে কোত্থেকে যেন একদলা বৃষ্টি এসে ওইখানে সমস্ত জায়গায় পড়ে, এবং এত পরিমাণ বৃষ্টি শুধুমাত্র ওই অঞ্চলটাতেই পড়েছিল। এই ঘটনা তো জানিস, তাই না? এবং ওই বৃষ্টি ওই জিনেরা করেছিল এবং ওই আগুন তারা খুব দ্রুততার সঙ্গে নিভিয়ে দিয়েছিল। তারপর আরেকটা ঘটনা তোকে বলি। আমাদের দক্ষিণ দিকের গ্রামে ওইখানকার ফসলগুলো ভালো হচ্ছিল না, এবং ফসলগুলো ভালো হবার জন্য আমি সেখানে এক ধরনের টোটকা দিয়েছিলাম। সেটার কারণে ফসল ভালো হয়েছিল, মনে আছে তোর? সাদ্দাম তখন আমাকে বলল যে হ্যাঁ মনে আছে। তারপর ওইখানকার ঘটনাতে গেল। এরকম করে আমি যে কত মানুষের কত উপকার করেছি শুধুমাত্র জিনেদের দ্বারা এবং জিনেদের মাধ্যমে। এমনকি একদিন রাত্রেবেলা তোকে আমি এক ধরনের মিষ্টি এনে খাইয়েছিলাম। শুধু একদিন না, কয়েকদিনই আমি মিষ্টি খাইয়েছি। এই মিষ্টিগুলো সম্পূর্ণ জিনের দেশ থেকে আসতো এবং আমার জন্য। আমার যখন খাবার খেতে ইচ্ছে করতো, কোনো কিছু খেতে ইচ্ছে করতো, তখন আমি ওইখান থেকে নিয়ে আসতাম এবং আমাকে ওইগুলো খেতে দিত। আমার ঘরে এখনো তুই টোকালে হয়তো অনেক ধরনের খাবার পাবি। তুই কয়েকদিন ধরে এসে দেখছিস না, ঘরের ভিতরে নানান ধরনের বিস্কিট এবং এটা ওটা রাখা। ওই সমস্ত জিনিসপাতিগুলো ওই আমাকে দিয়েছে এবং মিষ্টিগুলো সমস্ত কিছু দিয়েছে। এই পর্যন্ত তো ঘটনা শুনলি। তারপর ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে প্রেম বা ভালোবাসার ওরকম কোনো কিছু সৃষ্টি হয়নি, বা আমরা এক অন্যের প্রেমে তখনও পড়িনি। পড়লেও হয়তো এক অন্যকে ওই কথাগুলো বলিনি, কারণ আমি তোকে রেসপেক্ট করতাম। কিন্তু ওই আমাকে একদিন ডেকে নিয়ে ভালোবাসার কথাটা জানায়। ততদিনে আমাদের সম্পর্কের প্রায় 6 মাস পার হয়ে গিয়েছে, এবং ওই অবস্থায় আমি ওকে সত্যি পছন্দ করে ফেলেছিলাম ওই মুহূর্তে।
এরপরে ওদের দেশে বা ওদের জগতে 2-3 বার ঘোরা হয়েছে এবং যাওয়া হয়েছে। তারপর থেকে সত্যি কথা বলতে আমার কাছে এক অন্যরকম মনে হচ্ছিল। আমি যখন ওর কাছে ওদিনকে গেলাম, আমার কাছে মনে হচ্ছিল ও আমাকে কিছু বলবে। ওর কথাবার্তা, হাবভাব সমস্ত কিছু অদ্ভুত লাগছিল। সেদিনকে রাত্রেবেলা ও যখন আমাকে সেই বড় দিঘির পাড়ে নিয়ে গেল, যে দিঘির পাড়ে ও গোসল করে বা বিশাল আকৃতির বড় পর্বত আছে এবং সেখানে গাছপালা আছে, যে গাছপালাগুলোতে আলো জ্বলে, এবং সেই দিঘির পাড়ে যখন আমাকে বসালো, আমি ওর সঙ্গে বসে আছি। পেছনে ওর সাদা ঘোড়াটা আমাদের সঙ্গে দাঁড়িয়ে আমাদের গল্প বা কথা শুনছে। বেশ খানিক্ষণ ওর সঙ্গে বসে থাকার পর হঠাৎ করে শিউলি আমাকে বলে উঠল, আচ্ছা আচ্ছা সাদ্দাম, তোমাকে একটি কথা বলি, তুমি কিছু মনে করবে না তো? আমি জানি না, অনেকদিন থেকেই কথাটা তোমাকে বলতে ইচ্ছে করছিল, তবে বলতে পারছিলাম না। বুকের ভিতরে একটা বড় পাথর জমে আছে। আমি জানি না তুমি কি মনে করবে, তবে সত্যি কথা বলতে এতটা কাছাকাছি জীবনে কখনো কারোর যায়নি। আর তোমার এতটা কাছাকাছি আসার ফলে আমি তোমার প্রতি আসক্ত হয়ে গিয়েছি। তোমাকে ছাড়া যেমন ভালো লাগে না আমার, সত্যি কথা বলতে নিশ্চয়ই আমাকে ছাড়া তোমার ভালো লাগে না। আমি বললাম, হ্যাঁ, বিষয়টা অনেকটা ওরকমই। ওই মুহূর্তে শিউলি আমাকে বলে উঠল, তাহলে শুনে রাখো একটা কথা, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, যেটা কিনা আমি কখনো আমার মন থেকে সরাতে পারছি না। আমি হাজার চেষ্টা করেছি তোমার থেকে দূরে থাকতে, তোমার প্রতি ফিলিংস না আনতে, তবে সেটা চলেই এসেছে এবং তোমাকে ভালোবেসে ফেলেছি, যেটা কিনা আমার জন্য সব থেকে হয়তো দুর্বল পয়েন্ট তুমি, এবং আমাকে তুমি ভালোবাসো। সাদ্দাম যখন এই কথা শুনলো, মানে আমি যখন এই কথা শুনলাম, তখন আমি খানিকটা চমকে গেলাম। এত বড় ঘরের একটা মেয়ে, এত বড় সাম্রাজ্যের একটি মেয়ে, সে আমাকে পছন্দ করে। একজন সাধারণ মানুষ, আমি একজন সাধারণ যুবক এবং গরিব ছেলে। এই কথা বলার পর তখন শিউলি আমার উপর চেতে গেল এবং বলল, সাধারণ মানে? তুমি কখনোই কোনো সাধারণ ছেলে ছিলে না। সাধারণত্বের উদাহরণ কি? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে পছন্দ করি, এটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। তুমি আমাকে ভালোবাসো না? আমি তখন বললাম, হ্যাঁ ভালোবাসি, তোমাকে অনেক ভালোবাসি এবং নিজের চাইতে অনেক বেশি ভালোবাসি। এই কথা বলতেই ও তখন আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে আমার কপালে, আমার মুখে, গালে, গলায় সব জায়গায় চুমু খেতে লাগলো এবং চুমু খেয়ে বলল, তাহলে আর কি, তাহলে তো তুমি এখন থেকে আমার এবং তোমার সম্পূর্ণটাই আমার। ওই মুহূর্তে তখন ও আমাকে জড়িয়ে ধরে আমার ঠোঁটের সাথে ঠোঁট রেখে চুমু খেতে লাগলো এবং সেদিন প্রথম আমি হয়তো ভালোবাসার স্বাদ পেয়েছিলাম, যেটা কিনা আমাকে এক অন্য জগতে নিয়ে যেতে সাহায্য করেছিল। ও তখন আমাকে জড়িয়ে ধরে রেখেছিল সারা রাত এবং তারপর থেকে প্রায় প্রতিদিনই ওর সঙ্গে আমার ঘরে দেখা হতো। ও প্রতিদিন রাত্রে আমার সঙ্গে দেখা করত, আমার সঙ্গে থাকতো এবং আমার সঙ্গে আসতো এবং আমার সঙ্গে গল্প করতো, যা কিনা আমার কাছে খুব ভালো লাগতো। আমি বহু দিন চেয়েছি তোকে কথাটা বলবো এবং ঘটনাটা বলবো, তবে সত্যি কথা বলতে এই ঘটনাটা আমি তোকে বলতে পারিনি, বা বলতে চেয়েও হয়তো সম্ভব হয়নি। এটার কারণ হচ্ছে, আমি যখনই বলতে চাই ও বলে কি যে কাউকে বলার দরকার নেই। আমি অনেক দফা বলেছি যে আমার বন্ধু রুবেলকে বলি, ও তো আমার খুব কাছের, তুমি তো জানো, ওর বিষয়ে অনেক কথা বলেছি, কিন্তু সত্যি কথা দোস্ত, ও আমাকে নিষেধ করেছে এবং আমি অনেকবার ওকে বলে কেউ এই কথা বোঝাতে পারিনি, কিন্তু শেষমেশ এবার এসে বোঝাতে পেরেছি। ও রাজি হয়েছে তোর সঙ্গে কথা বলার জন্য এবং তোর সঙ্গে দেখা করার জন্য। এটা আমি যখন ওর কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়েছি, সত্যি তখন থেকে আমি তোর সঙ্গে বলার চেষ্টা করছিলাম, কিন্তু তুই তো ছিলি না, 2 দিন হয়তো এলাকায় ছিলি না। তখন আমি রুবেল বলে উঠলাম যে সত্যি এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে তোর সঙ্গে, আমি বিশ্বাসই করতে পারছি না। ওই মুহূর্তে আমি আবার ওকে বলে উঠলাম যে সত্যি কথা, তুই এবার শোন এবং কি হয় সেটা দেখ তুই। তারপর ও বলল কি যে, আমার সামনে আসো তুমি, আমার বন্ধু এখানে আছে, আর কেউ নেই। আমি তখন সাদ্দামের এই কাহিনী দেখে অবাক হয়ে গেলাম। যখনই ওই কথা বলল, তখন একটি অদৃশ্য আলো আমার চোখের সামনে, আমাদের চোখের সামনে ওখানে হতে লাগলো এবং আলোটা হঠাৎ করেই আমাদের সামনে তীব্র হয়ে তারপর নিভে গেল। আমি কাউকে দেখতে পাচ্ছি না, চারিদিকে অন্ধকার। তারপর আমি বললাম কিছু কে? ওই মুহূর্তে তখন সাদ্দামের সেই গার্লফ্রেন্ড, পুরি গার্লফ্রেন্ড বলে উঠল, আসসালামু আলাইকুম, আমার নাম শিউলি, আমি সাদ্দামের গার্লফ্রেন্ড এবং আমি সাদ্দামকে বিয়ে করব। ও আপনার কথা অনেকবার বলেছে, তবে আমি কখনো এটা বলতে নিষেধ করেছি, কারণ হচ্ছে আমরা কখনো চাই না যে আমাদের পরিচয় কেউ জানুক, বা আমরা সবসময় গোপন থাকতে পছন্দ করি। কিন্তু ও আপনার সঙ্গে এত কথা আমাকে বলেছে যে আপনার সঙ্গে দেখা না করে আমি পারলাম না, বা ও আপনাকে জানাতেই চায়, যার কারণে আপনার প্রতি একটা অন্যরকম মোহ ছিল। যা আপনাকে দেখা হলো, আপনার সঙ্গে কথা হলো, তবে একটা কথা, বিষয়টা কাউকে বলবেন না কখনো, যেটা বললে হয়তো সাদ্দামের ক্ষতি হবে বা আমাদের ক্ষতি হবে, বরঞ্চ এই সম্পর্কটা এরকম ভাবেই থাক। আমি তখন বললাম, ভাবি পাগল হচ্ছেন কিসের জন্য? আমি কখনোই কথা কাউকে বলবো না।
এটা কি বলার মতো কথা নাকি? কারণ সাদ্দাম আমার সব থেকে কাছের বন্ধু, আর ওর গার্লফ্রেন্ড একটা পরী। আর এটা যদি গোপনীয় বিষয় হয়ে থাকে তাহলে থাকুক না গোপন, আমার এতে কোনো সমস্যা নেই। আমি যখন পরিণী মেয়েটাকে ভাবি বললাম, তখনই সে প্রচন্ড পরিমাণ খুশি হয়ে গেল এবং একটা আমাকে দেখে মুচকি হাসি দিল। ওই মুহূর্তে আমি বললাম, ভাবি, আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না। ওই মুহূর্তে হঠাৎ করেই চারিদিকটা আলোতে একদম ঢেকে গেল। তারপর আমি আর চোখ মেলতে পারছিলাম না। তারপর আমার সামনে যে দৃশ্যমান হলো তাকে দেখার জন্য হয়তো শত শত পুরুষ সিরিয়াল দিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতেও দ্বিধাবোধ করবে না। তার মায়াকাড়া সুন্দরী চেহারা, একদম সোনালী রঙের চুল, সেই সঙ্গে সুন্দর একটা সাদা রঙের জামা পড়েছে যার মধ্যে সোনালী কালারের কারুকার্য করা। তার চোখ দুটো একদম ডানা কাটা, নাকটা এবং পুরো চেহারা সমস্ত কিছু যেন আল্লাহ তাআলা নিজ হাতে তৈরি করেছেন। দেখে মনে হচ্ছিল একদম স্বর্গ থেকে হুর নেমে এসেছে। তাকে দেখে কোনোভাবে বোঝার উপায় নেই যে সে কোনো মানুষ নয়, বরং একটা পরী। তাকে দেখতে মানুষের মতোই, তবে সে অসম্ভব রকমের সুন্দরী এবং রূপবতী। আমি দেখে থ হয়ে যাই। তখন সে বলে যে আপনি দেখতে চেয়েছেন, তাই আমি আপনার সামনে আসলাম, তবে আপনি কখনো আমাদের কথা কাউকে জানাবেন না। আমি বললাম, ভাবি, আপনি চিন্তা করবেন না, আপনি একদম নিশ্চিন্ত থাকুন। আর এতদিন আপনি ওকে লুকিয়ে সবকিছু করতে বলেছেন, তবে ওকে আমি সবথেকে বেশি বিশ্বাস করি আর ও আমাকে সবথেকে বিশ্বাস করে, সেহেতু এটা বলার কোনো প্রশ্নই আসে না। আপনি একদম চিন্তা করবেন না। তারপর ভাবি আমাদের জন্য সেখানে একটি মাদুর পাতলেন এবং সেই মাদুরটা একদম জাদু শক্তি দিয়ে। তারপর সেখানে অনেক ধরনের খাবার আমাদের জন্য সামনে আনলেন। প্রত্যেকটা খাবার আমাকে তিনি নিজ হাতে তুলে দিচ্ছিলেন আমার প্লেটে, এবং সেখানে মাংস, রেজালা, নানান ধরনের মিষ্টি, ফল, তারপর অনেক ধরনের খাবার যাকে এর আগে আমি কখনো খাইনি। সমস্ত কিছু দিয়ে প্লেট ভর্তি ছিল এবং পেট পুরে খেয়ে ফেললাম। খাওয়ার পরে যেন আমি নড়তেই পারছিলাম না। তারপর সেই পরি ভাবি ওইখান থেকে চলে গেল এবং চলে যাওয়ার পর আমি সেখানে ওই মাচার উপর শুয়ে শুয়ে সাদ্দামকে বলছিলাম, দোস্ত, তোর জীবন তো সেট, একদম অন্যরকম জীবনে ঢুকে পড়েছিস। আমি শালা একটা প্রেম পর্যন্ত করতে পারলাম না। দেখ তোর গার্লফ্রেন্ডের কোনো বান্ধবী টান্ধবী অথবা বন্টন আছে কিনা যার সঙ্গে আমি প্রেম করতে পারি। ওই মুহূর্তে সে বলল, হ্যাঁ খবরদার, একটু আগে কিন্তু ও তোকে ওয়ার্নিং করে গিয়েছে, সে তো এইসব বিষয়ে কখনো মাথা ঘামাবি না। আমি তোকে বললাম, আচ্ছা ঠিক আছে, যা হবে হোক না, সমস্যা নাই, দেখা যাবে। তবে তোর প্রেম জীবনের জন্য সব থেকে বেশি শুভকামনা। ঠিক আছে, ভালো থাকিস। তাই বলে আমি এখান থেকে হাঁটা শুরু করলাম। সাদ্দাম বলে, কোথায় যাচ্ছিস? আরে বয় আর একটু যাস। আমি বললাম, না থাক, তোরা দুজনে বসে প্রেম কর। আমি সেখান থেকে চলে আসলাম। আমি চলে আসার পর শিউলি তার সঙ্গে দেখা করতে আসে এবং সে শিউলির সঙ্গে বসে গল্প করতে থাকে এবং তারা রাত গভীর পর্যন্ত সেখানে গল্প করতে থাকে এবং আড্ডা দিতে থাকে। তারপর রাত্রেবেলা বাড়িতে যায়। এরকম করে সাদ্দামের দিন বেশ ভালো কাটছিল। সাদ্দাম প্রত্যেক দিন পরিটার সঙ্গে দেখা করত এবং রাত্রেবেলা ওদের বাড়িতে মানে যখন সে সবাই ঘুমিয়ে পড়তো তখন ওই পরীটা সাদ্দামকে নিতে আসতো এবং সাদ্দাম তার সঙ্গে চলে যেত তাদের জগতে, এক ভিন্ন জগতে, ভিন্ন কায়দায়, ভিন্ন রকম ভাবে। এরকম করে পরবর্তীতে প্রায় 2 বছরের মতো সময় কাটলো। আমরা সবসময় বেশ আনন্দের মধ্যে থাকতাম। ভাবি যখন প্রত্যেক সপ্তাহে একবার করে আমার সঙ্গে দেখা করতো ওই বাগানের মধ্যে, তখন ভাবির হাতের মজাদার খাবার খেতে আমাদের খুব মজা লাগতো। ভাবি আমাকে একদিন বলেছিল আমাকে সাথে করে সেখানে নিয়ে যাবে, যেখানে মূলত সাদ্দামের সাদ্দামকে নিয়ে যায় এবং জিনেদের দেশ যেখানে, সেখানে নিয়ে যাবে। তো ওই অবস্থায় আমার সেখানে যাওয়ার খুব ইচ্ছা ছিল। একদিন আমি এবং ভাবি এবং সাদ্দাম এক জায়গায় বসে খাবার খাচ্ছি। তো খাবার খাওয়া অবস্থায় তিনি আমাকে বলে উঠলেন যে, একদিন চলো আমাদের এখান থেকে ঘুরে আসবে তুমি। আমি বললাম যে, ভাবি, আমি তো যেতেই চাই, তবে আপনারা না নিয়ে গেলে কিভাবে যাব? তখন ভাবি সেদিনকে বলেছিল, আমাদের যেদিন বিয়ে হবে সেদিনকে তুমি অবশ্যই উপস্থিত থাকবে এবং সেখানে তুমি আমার সঙ্গে যাবে, ঠিক আছে? আমি বললাম, আচ্ছা ঠিক আছে ভাবি, সেখানে আমি যাব, আপনি একদমই চিন্তা করবেন না। তারপর ওই অবস্থায় আমাদের সময় তো খুব ভালো কাটতে থাকে। আমরা প্রতিনিয়ত খুব আনন্দ উল্লাসের সঙ্গে ঘুরে বেড়াতাম, সবকিছু করতাম এবং সাদ্দাম আমার সব থেকে কাছের বন্ধু ছিল, যে কিনা আমাকে ছাড়া কারোর সঙ্গে মিশতো না বা আশেপাশের কোনো লোকের সঙ্গে মিশতো না, কোনো বন্ধু বান্ধব ছিল না, ভার্সিটির কারোর সঙ্গে মিশতো না। পুরো গ্রামে আমরা দুজনে সবসময় দাপিয়ে বেড়াতাম, একসঙ্গে করে বেড়াতাম। ওই সময়টাতে ছেলেপেলের বিয়ে সাধারণত বাপেরা দিয়ে থাকতো। সাদ্দামের বাবা একজন ভালো বড় ব্যবসায়ী ছিলেন এবং তার টাকা পয়সা অর্থবিত্ত কোনো কিছু কম ছিল না। সে সঙ্গে সাদ্দাম যার সঙ্গে প্রেম করছে সেও হয়তো অনেক বড় ঘরের একটা জিন মেয়ে, এবং যেহেতু ও বলেছে যে একটা সম্রাটের মেয়ে,
শুধু তারা তো অর্থ সম্পত্তি করির কোনো কিছু কম নেই। আমার মাঝে মধ্যে হিংসা হতো, বেটার এত এত কিছু আছে, তারপরও বেটা এরকম একটা মেয়েকে পেল যে কিনা তাকে পাগলের মতো ভালোবাসে, তাও আবার একটা পরি গার্লফ্রেন্ড। বেটার কপাল বলতে হবে। ওই অবস্থায় আঙ্কেল একদিন আমি এবং সাদ্দাম ওদের পুকুর পাড়ে, বাগানের পাড়ে পুকুর পাড় ছিল, সেখানে একটা মাথার উপর বসে আছি। তো বসে থাকার পর ওর আব্বা ছাতা মাথা এবং ওই যে পুরাতন কেদারা জুতো ওগুলো পরে বাড়ির দিকে আসতে লাগলেন, এবং তার সঙ্গে একজন মৌলবী টাইপের লোক আছেন। তো তিনি সাদ্দামকে ডেকে বললেন, সাদ্দাম, আগামীকালকে আমরা একটা মেয়ে দেখতে যাব। ঘটক সাহেব একটা ভালো মেয়ের সন্ধান দিছেন। তোর তো গ্রাজুয়েশন শেষ হয়ে গেছে, পড়াশোনা তো শেষ, তো এখন আর বসে থেকে কি করবি? বিয়ে করাই দিই। অনেকদিন ধরে ভাবছিলাম যে বিয়ে করাবো। আমার পছন্দের একটা মেয়ে আছে, মেয়ে দেখে খুব পছন্দ হয়েছে। মেয়ের পরিবার বেশ ভালো একটা পণও দিতে চায়। তো সব মিলাইয়া ওই মেয়েকে তোর বিয়ে করতে হবে। মেয়েটা মাশাআল্লাহ বেশ সুন্দরী আছে, আগামীকালকে দেখতে যাব। সাদ্দাম তখন আমার মুখের উপর বলে দিল যে, না আব্বা, আমি কোথাও কোনো মেয়ে দেখতে যাব না, আর এখন আমি বিয়ে করব না। তুমি এখন আমাকে এইসব কথা দেওয়ার কথা চিন্তা করো না, এখন কি? অবশ্য কখনোই না। এই কথা বলতেই তখন সাদ্দামের আব্বা প্রচন্ড পরিমাণ রেগে গেলেন, এবং রেগে গিয়ে বললেন, তুই আমার উপর কথা বলিস? তোর এত বড় সাহস? তুই কালকে যাবি মানে যাবি, না গেলে কিন্তু তোর খবর আছে। এই কথা শোনার পর আমি তো ভীষণ ভয় পেয়ে যাই, কারণ পরিভাবিকে যদি কোনোভাবে জানতে পারে বিষয়টা, তাহলে নিশ্চয়ই তিনি রাগ করবেন সাদ্দামের উপর, না হয় আমার উপর আর তার বাবার উপরে। এই কথা যদি ভাবি কোনোভাবে শুনতে পারে, কি হবে সেটা ভেবেই আমি নিজেই শিরে উঠছি। সাদ্দাম তখন বলল, যে ভাবি হোক, তোর ভাবিকে বিষয়টা জানাতে হবে। ও আসছে না কেন? শিউলি আসছে না কেন? প্রায় রাত্রির 11টা সাড়ে 11টা পর্যন্ত অপেক্ষা করে সেই আম বাগানের ওখানে আমিও সেদিনকে সাদ্দামের সঙ্গে ছিলাম। সাদ্দাম শিউলির জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে শিউলি সেদিনকে আর আসে না। না এসে কোথায় গিয়েছে কে জানে। অনেকক্ষণ অপেক্ষা করার পর সেদিনকে আর শিউলি আসেনি। আমি ওইখান থেকে চলে আসি, বললাম, দোস্ত যাই, কালকে দেখা হবে। আশা করি আসলে তাকে সম্পূর্ণ ঘটনাটা বলতে পারবি। ওর তো অনেক অলৌকিক ক্ষমতা আছে, ও চাইলেই অনেক কিছু করতে পারবে। সেহেতু তোদের বিয়ে আপাতত হচ্ছে না, আমি ওকেই আমার গার্লফ্রেন্ড, বউ হিসেবে, ভাবি হিসেবে চাই। সেহেতু আশা করি ওই তোর ভাবি, বউ হবে আর কি। সেহেতু তুই চিন্তা করিস না। আর আঙ্কেলকে এই বিষয়টা হয়তো বললে তিনি বুঝবেন। তখন সাদ্দাম বলে, তুই জানিস না আব্বাকে, আব্বা খুবই জেদি, এবং আমাকে যদি এরকমটা কোনো কিছু করে থাকে তাহলে সেটাই করে থাকবে। আমি হয়তো শিউলিকে আর বিয়ে করতে পারবো না। আব্বার কথা শুনে আমি যে কি করবো কিছু বুঝে উঠতে পারছি না। ওই রাত্রেবেলা সারা দিন ও বাড়িতে ফেরেনি। বাড়িতে না ফিরে সে বাইরে দিয়ে ঘুরেছে এবং ওইখানে অপেক্ষা করেছে তার জন্য। তবে সে আসেনি। কেন আসেনি সেটা হয়তো সাদ্দাম আর কিছু জানে না। পরের দিন সকালবেলা উঠে আমি যখন সাদ্দামের বাড়িতে যাই, সাদ্দামের আব্বা নাকি তাকে খুঁজে পাচ্ছে না। সারা রাত বাসায় আসেনি, নিশ্চয়ই কোথাও একটা গিয়েছে। এই কথা শোনার পর তখন তো আমার খটকা লাগলো, নিশ্চয়ই ও শিউলির সঙ্গে কোথাও একটা গিয়েছে, আর শিউলির সঙ্গে গেলে ও আজকে তার ফিরবে না। ও মাঝে মধ্যে এমন করে, হঠাৎ হঠাৎ করে গায়েব হয়ে যায়, বাসার ভেতর থেকে গায়েব হয়ে যায়। মানে ও ঘরের ভিতর সিটকাটি দেওয়া অবস্থায় রয়েছে, ঘরের ভেতর থেকে আর বের হয় না, ওই অবস্থায় সে থাকে, এবং বলে কাউকে যেন তাকে ডিস্টার্ব না করতে। ওইভাবে চলে গেল নাকি শিউলির সঙ্গে। আশপাশটা আমি খুঁজে দেখতে লাগলাম যে সত্যি সত্যি গিয়েছে কিনা। বাগানে গিয়ে দেখি সেই বাগানে ওই আম গাছের নিচে যে মাচালি আছে, সেই মাচালির মধ্যে সে শুয়ে আছে এবং শুয়ে ঘুমাচ্ছে বেটা। আমি তখন ওকে ডাকলাম, এই তুই এখানে ঘুমাচ্ছিস কিসের জন্য সাদ্দাম? কালকে কি তোর ভাবির সঙ্গে দেখা হয় নাই? ও তখন বলল, না, কালকে ও আসে নাই। আমি ওকে অনেকবার আসার জন্য বলেছি, তবে আসেনি কিসের জন্য আমি জানি না, কিছু বুঝে উঠতে পারছি না। ওর চোখ মুখ তখন ছলছল করছিল। এই অবস্থা দেখে আমার নিজের কাছে বেশ খারাপ লাগছিল। ও তখন বাড়ি ফিরে আসলো। তারপর ওর আব্বা ওকে অনেক বকাঝকা করলো। বকাঝকা করার পর বললো যে, তুই কোথায় গিয়েছিলি? আজকে আমাদের যাওয়ার কথা, তাড়াতাড়ি প্রস্তুত হ। ঘটক মশাই এসে বসে আছেন। অনেক জোর জবরদস্তি করে আমি ওকে রাজি করালাম। বললাম, গেলেই তার বিয়ে হয়ে যাবে না, চল গিয়ে দেখে আসি। আর তাছাড়া তো তোর আব্বার উপর কোনো কথা বলতে পারবি না, আর ভাবি আসলে সেই সমস্যার সমাধান হয়ে যাবে। তুই এইসব বিষয় নিয়ে কোনো চিন্তা করিস না, ঠিক আছে? ওই অবস্থায় তখন আমরা সকলে মিলে গুছায় মেয়ে দেখার জন্য যাওয়ার জন্য প্রস্তুত হলাম, এবং সেদিনকে আমরা চলে গেলাম মেয়ের বাড়িতে। যে মেয়ের বাড়িতে যাওয়ার কথা ছিল সেটা হচ্ছে আমাদের গ্রাম থেকে প্রায় 5-6 গ্রাম পরে, মানে দূরে একটি গ্রাম। সেই গ্রামটা বেশ সুন্দর, এবং যাদের বাড়িতে বিয়ে হওয়ার কথা ছিল তারা আমাদের মানে হচ্ছে সাদ্দামদের থেকেও বেশ বড়লোক এবং সুনামধন্য, এবং তারা অনেক অর্থ সম্পত্তি এবং অনেক কিছু দেবে যৌতুক হিসেবে, যার কারণে সাদ্দামের বাবা রাজি হয়েছেন।
তিনি বেশ লোভী একজন মানুষ, যার কারণে হয়তো এরকমটা তিনি করেছেন। এই অবস্থায় তখন তাকে জিজ্ঞেস করা হয় যে ছেলে কি করে, কি করেছে। তো ওই সময়টাতে আমাদের পড়াশোনার মানের দাম অনেক বেশি ছিল। যদি গ্রাজুয়েশন করা কমপ্লিট থাকতো তাহলে একটা গ্রাজুয়েশন করা ছেলের দাম অনেক বেশি ছিল এবং ওই জন্য সকলে দাম দিতে বেশি। তো এই অবস্থায় তখন ছেলের বিষয়ে সমস্ত কিছু জিজ্ঞেস করলো, মেয়ে দেখানো হলো। মেয়েও খুব সুন্দর, অনেকটা চাঁদের মতো সুন্দর। আমার দেখে পছন্দ হলো, কিন্তু আমার তো তার সঙ্গে বিয়ে হবে না, কারণ আমি নিজে বেশ গরিব ছিলাম, মানে ওদের থেকে অনেক গরিব ছিলাম। আমার আব্বা কৃষি কাজ করতো, ওদের মতো এরকম বড় লোক ছিলাম না। আমি শুধুমাত্র সেখানে দেখতে গিয়েছিলাম এই আর কি। তো মেয়ে পক্ষ ছেলেকে দেখে পছন্দ করলো, আর মেয়ে পক্ষ তো ওই অবস্থায় দুজনের পছন্দ করলো। তবে সাদ্দাম সে মেয়েকে ভালো মতো দেখেনি। আমি বললাম মেয়েটা সুন্দর আছে মামা। তো ওই অবস্থায় এক প্রকার কথা পাকাপাকি হয়ে গেল যে আগামী শুক্রবার বিয়ের অনুষ্ঠান যদি করা যায় ভালো হয়, যত দ্রুত করা যাবে তত ভালো হবে। বিয়ের অনুষ্ঠান হচ্ছে গিয়ে এই আগামী মাসের শুক্রবার, প্রথম শুক্রবার যেটা পড়বে, মানে 2 সপ্তাহ পরে আর কি। তো ওইটা বিয়ের অনুষ্ঠান ডেট ফালালো আর কি। তো 2 সপ্তাহ আছে মাঝখানে, এর মাঝখানে শিউলি যদি আসে তাহলে হয়তো এরকমটা আর হবে না, বা এরকম করাও লাগবে না। ওই অবস্থায় তখন শিউলির সঙ্গে আর দেখা হলো না 2 দিন। পরবর্তী 2 দিন শিউলি আসলো না। শিউলি না আসার কারণে ও প্রচন্ড পরিমাণ ভেঙে পড়লো এবং রাগান্বিত স্বরে আমাকে বারবার বলতে লাগলো, শিউলি কেন আসছে না, আমার বিয়ের ডেট ঘনিয়ে আসছে। এই অবস্থায় আমি কি করে ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করি? শিউলি বিষয়টা জানতে পারলে ও প্রচন্ড পরিমাণ রেগে যাবে। 2 দিন পরে আমি এবং সাদ্দাম ওর ঘরে বসেছিলাম। ওদের পাকা বাড়ি ছিল। তো পাকা বাড়ির ওই ঈষৎ ছাদ থেকে আচমকা একটা ঘ্রাণ ভেসে আসলো এবং ওইটা ছিল শিউলির শরীরের ঘ্রাণ, শিউলির গায়ের ঘ্রাণ ছিল। তো শিউলি যখন উড়ন্ত অবস্থায় ঘরের ভিতরে প্রবেশ করলো তখন ও আচমকা গিয়ে লাফ দিয়ে শিউলিকে জড়িয়ে ধরলো এবং জড়িয়ে ধরে বলল যে তুমি কোথায় গিয়েছিলে? বিগত 3 দিন তোমার কোনো খোঁজ নেই। আমি তোমার ব্যাপারে কত খোঁজ করেছি জানো তুমি? তুমি জানো এদিকে কি হয়েছে? শিউলি ওকে দেখে একদম অন্যরকম ভাবে আচরণ করছিল এবং বলল কি যে কি হয়েছে, তুমি এরকম করছো কিসের জন্য, কোনো সমস্যা? তখন সাদ্দাম বলে উঠল, সমস্যা মানে অবশ্যই অনেক বড় একটা সমস্যা, যে সমস্যা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার আব্বা আমার বিয়ে ঠিক করেছে। এই কথা শুনে তখন শিউলি সঙ্গে সঙ্গে রেগে গেলেন, বলেন বিয়ে ঠিক করেছে মানে? আর তুমি সেটা বিয়ে করে নিয়েছো? সাদ্দাম তখন বলল, না, বিয়ে ঠিক হয়েছে সবেমাত্র। আমি তোমাকে কত দফা ডেকে পাঠিয়েছি তোমার জিনদের দ্বারা, ওরা তো তোমাকে খোঁজ দেয়নি। শিউলি তখন বলল, আমি তো আমার নিজের রাজ্যেই ছিলাম না, আমি গিয়েছিলাম দূর এক ভিন দেশে। সেখান থেকে ফিরতে ফিরতে আজকে 4 দিন। সেখানে আব্বার সঙ্গে গিয়েছিলাম, ভেবেছিলাম তোমাকে বলে যাব, তবে হঠাৎ করেই চলে গিয়েছি, আর কাউকে দিয়ে তোমাকে বলাতেও পারিনি। কি যে করব আমি না ভেবে পরবর্তীতে তাড়াতাড়ি এখানে চলে এসেছি, যখনই আমি আমার দেশে ফিরেছি। এই কথা বলতেই তখন শিউলি বলল, তাহলে এখন কি হবে? সাদ্দাম বলল, কি হবে আমি জানি না, তবে আমি ওই মেয়েকে বিয়ে করব না। শিউলি তখন বলল, ঠিক আছে, তুমি তোমাকে ভালোবাসো তাই না? তাহলে আমি যেটা করতে বলবো সেটা তুমি করবে? সাদ্দাম বলল, হ্যাঁ অবশ্যই করব। শিউলি তখন বলল, তাহলে আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। সাদ্দাম বলল, এখান থেকে নিয়ে যাবে মানে? কোথায় নিয়ে যাবে? ওই মুহূর্তে তখন সাদ্দাম বলে উঠল যে আমি তোমার সঙ্গে কোথায় যাব? শিউলি বলল, কোথায় নিয়ে যাবা সেটা আমি তোমাকে দেখাবো, তবে এখন না, তুমি এখন থাকো এখানে। ওই সময় যখন কথা বলাবলি হচ্ছিল, মানে কথা বলতেছিল, সম্ভবত সাদ্দামের আব্বা বাইরে দাঁড়িয়ে সমস্ত কথা শুনেছে আর কি, এবং ও এক প্রকার অদৃশ্য কারোর সঙ্গে কথা বলছে। এটা শোনার পরে সাদ্দাম প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে যায়, কারণ তার আব্বা বিষয়টা জানতে পেরেছে। এবং ওই মুহূর্তে সাদ্দামের আব্বা তখন বলেন যে কে, কোন মেয়ের সঙ্গে কথা বলছিস? আর ওই পাশে পেছনে দরজা ছিল, ওই দরজা সম্ভবত খোলা ছিল বা ওই জগৎ থেকে কোনো কিছু ছিল। সঙ্গে সঙ্গে দরজা দিয়ে ওই শিউলি নামে সেই জিন পরি মেয়েটি ওখান থেকে বেরিয়ে যায়, এবং বেরিয়ে যাওয়া মাত্রই সাদ্দামের আব্বা যখন ঘরে প্রবেশ করে দেখে সেখানে কেউ নেই, দরজা জানলা সমস্ত কিছু আটকানো, এবং সে কিছু একটা আঁচ করতে পারে বা কিছু একটা বুঝতে পারে। এর আগেও সম্ভবত কোনো তাবলিগের হুজুর তাকে কোনো একটা কথা বলেছিল যে তাদের বাড়িতে কোনো কিছু একটা আছে, কোনো একটা জিন প্রেত এই জাতীয় কোনো কিছু। এই কথা সে বিশ্বাস করেনি, তবে তার ছেলের এই কাণ্ড, কারণ তার ছেলের এইসব কাণ্ড তার বউয়ের কাছ থেকে, মানে সাদ্দামের মার কাছ থেকে এর আগে কয়েক দফা সে শুনেছে যে সাদ্দাম রাত্রেবেলা জেগে থাকে, বাইরে বাইরে থাকে, কারোর সঙ্গে কথা বলে একা একা রাত্রেবেলা। তো ওই কথাটা তার বাবা বিশ্বাস করেনি আর কি, কিন্তু যখন এরকম একটা ঘটনা দেখে তখন সে সম্পূর্ণরূপে বিশ্বাস করতে বাধ্য হয় যে সাদ্দামের সঙ্গেই নিশ্চয় একটা পরী আছে, এবং সঙ্গে সঙ্গে সে সতর্ক হয়ে যায়।
সতর্ক হয়ে যাওয়ার পরে ওই রাত্রেবেলায় সে সেই তান্ত্রিক বা সেই পীর সাহেবকে ডাকেন, যে পীর সাহেব মূলত এই ঘটনাটা তাকে বলেছিলেন। পীর সাহেব আসার পর বলে যে হ্যাঁ, এখানে একটু আগে একটা জিন এসেছিল এবং সেটা একটি আশিক মেয়ে জিন, যে কিনা তোর ছেলেকে নিয়ে যেতে চায়। এবং যখনই শুনেছে তোর ছেলের বিয়ে হবে, তখনই সে তোর ছেলেকে এমন ভাবে ফুসলিয়েছে যে তোর ছেলেকে এখান থেকে নিয়ে যাবে। ও কোনোভাবেই তোর ছেলেকে এখান থেকে রাখবে না এবং তোর সম্পত্তি সমস্ত কিছু ও একাই ভোগ করবে, কারণ ওরা লোভী জিন এবং ওরা চায় তোর ছেলেকে এবং তোর সম্পত্তিকে। সে তো যত দ্রুত পারিস এই বাড়ি বন্ধ দে, আর ছেলেকে যত দ্রুত পারিস বিয়ে দিয়ে দে। যদি এটা না করতে পারিস তাহলে তোর ছেলেকে তুই চিরদিনের জন্য হারাবি। দ্রুত এটা কর, তা না হলে তোর ছেলেকে তুই কখনোই ফিরে পাবি না। এ কথা বলার পর তিনি প্রচন্ড পরিমাণ রেগে যান এবং রেগে গিয়ে বলেন যে আমি যা করার করছি, হুজুর আপনি যেটা করবেন করেন। ওদিনকে ফজরের আজানের আগ পর্যন্ত বাড়ির চারপাশে সমস্ত জায়গায় প্রায় 7টা কলসি পোতা হয়, মন্ত্রপুত কলসি। এবং সেই কলসি পোতার পর সাদ্দামের শরীরে 3টা তাবিজ পরানো হয়। সাদ্দাম তখন অচেতন অবস্থায় ছিল, কারণ ওই হুজুর তাকে কোনো কিছু একটা করেছে। এবং আমাকে তখন আঙ্কেল যে ছিলেন তিনি তো জানেন যে আমি সবসময় ওর সঙ্গে মিশি, জানি বুঝি এবং ওই পরিটা সম্পর্কে আমি অনেক কিছুই জানি। তো এই কথা বলার পর আমাকে তখন তিনি এক প্রকার একটা রুমের ভেতরে নিয়ে আসেন। ওই সকালবেলা আমাকে যেতে দেননি, দরজা বন্ধ করে রেখেছিল, কোনোভাবেই যেতে দেননি এবং বলে যে ব্যাপার কি বল, ঘটনা কি বল, আমার ছেলের সঙ্গে থেকে কি ষড়যন্ত্র পাকিয়েছিস। তো ওই কথা বলার পর আমি বললাম আঙ্কেল আমি কিছু জানি না। তো উনি প্রথমবার মতো আমার জীবনে কোনোদিন উনি আমাকে চড় মারে নাই এবং আমাকে থাপ্পড় মারে। ওইখানে থাপ্পড় মারার বল যে কি হয়েছে। আমি বললাম যে এরকম এরকম ঘটনা, এবং ও আমাকে কিছুদিন আগেই বলেছে, বেশি দিন হয় নাই, 6-7 মাস আগে বলেছে। এবং ওদের মধ্যে এরকম এরকম ঘটনা কতদিন থেকে আমাকে জিজ্ঞেস করলো। তো বললাম আঙ্কেল আমি কিছু জানি না এই বিষয়ে। তো তিনি তখন বললেন এখান থেকে একদম সোজা বাড়িতে যাবি আর এদিকে ফিরবি না, তোকে যেটা বলেছি বুঝতে পারছিস। তো এই কথা বলার পর আমি বললাম আচ্ছা ঠিক আছে আঙ্কেল। তারপর আবার ডেকে বললো কি শোন, ওর বিয়ে না হওয়া পর্যন্ত তুই এখানেই থাকবি, তুই বাড়িতে যাবি শুধুমাত্র তোর বাপ মাকে চেহারা দেখানোর জন্য, বিনা হওয়ার আগ পর্যন্ত এখানেই থাকবে আর বাইরে বের হবি না। তুই বাইরে থাকলেও বিপজ্জনক, কোনোভাবে যদি ওই জিন মেয়েটার সঙ্গে তোর দেখা হয় তাহলে তুই তো সাহায্য করে ফেলবি, তোর বন্ধু না, দোস্ত না, আমি তো জানি। আমার ছেলে থেকে 100 হাত দূরে থাকবি এবং এমন কোনো কিছু করবি না যে আমার ছেলের ক্ষতি হয়। আমি চাই না কোনো জিনের সঙ্গে আমার মেয়ের কোনো সম্পর্ক থাকুক, আমার ছেলের কোনো সম্পর্ক থাকুক, এবং আমার ছেলেকে আমি আমার পছন্দ মতো মেয়ের সঙ্গে বিয়ে দিব এবং সেখানে আমার মান সম্মানের বিষয় আছে। তো ওই অবস্থায় আমাকে ওদিনকে বাড়িতে যেতে দিলেন, কিন্তু সন্ধ্যার আগে আমাকে তার বাড়িতে ফিরে আসতে হইতো, কারণ ওই মেয়েটা সন্ধ্যার পরে আসতো। এটা কিন্তু আঙ্কেল খুব ভালোভাবে জানতো এবং উনি খুবই চালাক জিনিস ছিলেন, চালাক মালনী। তো উনি সন্ধ্যার আগে আমাকে বাড়ি ঢুকতে বলতেন আর আমি ভয় পেতাম ওনাকে প্রচণ্ড। তো এই অবস্থায় আমি সন্ধ্যার আগে ওনাদের বাড়িতে ঢুকতাম এবং আমি বাড়িতে বলে আসতাম যে আমাকে ওদের বাড়িতে যেতে হবে, পড়াশোনা আছে কিছু, তাই বলে বিকালবেলা আমি ওর বাড়িতে চলে আসতাম। এবং সাদ্দামকে তো কোনোভাবে বাড়ি থেকে বের হতে দিচ্ছে না, ঘরের ভিতর বন্ধ করে রাখছে। আমি আসলে সাদ্দামকে দরজা খুলে দেয় এবং তখন আমাকে ভেতরে দিয়ে বাড়ি থেকে তালা দিয়ে দেয়। তো এটাই হচ্ছে সিস্টেম এবং এরকমভাবে 3 দিন চলছে। এবং সাদ্দামের আব্বা তখন ওই মেয়ে পক্ষ যার সঙ্গে কিনা পাকা কথা দিয়ে আসছে, তারা তো অনেক ধন সম্পত্তি তাদেরকে দিবে, অনেক জমি দিবে, মাঠান জমি, টাকা দিবে, মোটরসাইকেল দিবে, গরু দিবে। এই সমস্ত জিনিস থেকে সাদ্দামের আব্বা একটু লোভে পড়ে গেছে। আর তাছাড়া মেয়েটাও খুব সুন্দর, আর এক বাপের এক মেয়ে, ওই সমস্ত সম্পত্তি তো সাদ্দামই পাবে, এটা চিন্তা করে তার সঙ্গে বিয়ে দিবে আর কি। তো এই অবস্থায় আমি তখন ঘরের ভিতরে যাই, 3 দিন এরকমভাবে কাটে এবং এর মাঝখানে কোনোভাবেই আর করা যাচ্ছিল না। আগামীকালকে মানে শুক্রবারের দিন মূলত হচ্ছে গিয়ে সাদ্দামের বিয়ে হওয়ার কথা ছিল ওই মেয়েটার সঙ্গে, এবং শুক্রবারের দিন ওই মেয়েটার সঙ্গে বিয়ে হলে সাদ্দাম আর কোনোদিন আমার যে পরি গার্লফ্রেন্ড আছে, মানে ওর যে গার্লফ্রেন্ড আছে সেই গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে পারবে না। তো এই কথা চালাচালি হওয়ার পরে তারপর ও তো কান্নাকাটি করে শেষ হয়ে যাচ্ছে যে আমি চলে যেতে চাই, আর ওদিকে ওই মেয়েটা তো চলে গেছে। চলে যাওয়ার পরপরই বাড়িটা বন্ধ করে দেওয়া হয়েছে পুরোপুরি, এর ভিতরে আসার কোনো সুযোগ নাই এবং এখান থেকে বের হয়ে যেতে পারবে না। তো এর মাঝখানে একটা কাজ আমি করতে পারি, সেটা হচ্ছে যে আমি যদি কোনোভাবে ওই 7টা কলসির একটা কলসি নড়াই দিয়ে আসতে পারি বা ওর মধ্যে থেকে যে তাবিজ ছিল তাবিজটা সরাই দিয়ে আসতে পারি, তাহলে ওই জিন মেয়েটা বাড়ির ভিতরে প্রবেশ করতে পারবে এবং প্রবেশ করলে এই বিয়েটা ঠেকাতে পারবে। কারণ ভাবি আমাকে অনেক উপকার করছে, টাকা দিয়ে হোক, তারপরে শ্রম দিয়ে হোক, ওষুধ দিয়ে হোক, অনেক উপকার করছে। আমার আব্বার অনেক বছর পুরাতন বুকের সমস্যা ছিল, ওনার লাংসের সমস্যা ছিল, সেটা আমার ভাবি আমাকে ঠিক করে দিছে। পাশাপাশি আমার পরিবার আগের থেকে এখন উন্নত এবং বেশ স্বাবলম্বী আর কি। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে ভাবির জন্য। তো আমি তার বিরুদ্ধে একটা কাজ কিভাবে করতে পারি, তো আমি তখন চিন্তা করলাম যে কিভাবে কি করা যায়। তো
ওই যে বলছি যে সাদ্দামের রুমের পেছন সাইডে একটা দরজা আছে যেটা দিয়ে বাইরে বের হওয়া যায়, আমি কি করছি বাড়িতে ঢোকার আগে চালাকি করে ওই পাশের দরজা সিট কাটিতে তালা দেওয়া, ওই তালাটা আমি ভেঙে রেখে আসছি। মানে তালাটা আমি খুলছি যেভাবে হোক খুলে, আমি তখন ওই পাশে সিট কাটি খুলে দিয়ে আসছি। তো আমি এই পাশে ভেতরে ঢুকছি। ঢোকার পরে সন্ধ্যা লাগার পরে তো কাকা চলে গেছে বাজারে, কাকা তো আর আসবে না, আর আমাকে তালা মেরে সে চলে গেছে, আর আমার বের হওয়ার কোনো সুযোগ নেই। তো এই অবস্থায় আমি তখন রাত্রির 10টা বাজে, তখনও হয় নাই, গভীর রাত হয় নাই। আমি ওই দিক দিয়ে বের হয়ে আমি বাড়ির পেছন সাইডে যে কলসিটা ছিল, সেই কলসির যে মন্ত্রপুত তাবিজ ছিল, তাবিজটা আমি খুলি আর কি। খুলে তার ভিতরে সেম দেখতে হুবহু, যেটাতে কাজ করে না আর কি, ওরকম দেখতে একটা তাবিজ আমি তার ভিতরে রেখে আমি তখন আসল তাবিজটা নষ্ট করে ফেলি, এবং পোড়ায় ফেলি আর কি। পোড়ায় ফেলার পরেই তো জিনটা প্রবেশ করতে পারবে, এবং আসার সঙ্গে সঙ্গে ওখানে যে 4জন জিন ওর খেদমতে ছিল, ওরা তখন বাড়ির ভেতরে প্রবেশ করে, মানে ওইখানে পেছন পর্যন্ত আসে, এবং এসে বলে যে শিউলি অনেক অনেক রাগ হয়ে আছে এবং ও খুবই ক্রোধান্বিত হয়ে আছে। তো ও যেভাবেই হোক সাদ্দামকে নিয়ে যেতে চায়, এবং সাদ্দামকে নিয়ে গেলে ওর অবস্থা খারাপ হয়ে যাবে এবং এই বংশকে নির্বংশ করে দেবে, এরকম একটা কথা ও স্বীকার করেছে। তো সেহেতু আমরা এখন কি শিউলিকে বলছি তোমরা প্রস্তুত থেকো। তো ওই অবস্থায় আমি বললাম যে শোনেন ভাই, আমি জানি আপনারা হয়তো এরকম কোনো কিছু চিন্তা করছেন, তবে ওর আব্বাজান খুবই ধুরন্ধর লোক, সাদ্দামের বাপ। এই জন্য আমি নিজের ঝুঁকিতে, নিজের ইয়েতে আমি এই কলসিটা সরিয়েছি। সেটা আপনি তাকে বলুন এবং ওকে যেভাবে হোক এখান থেকে নিয়ে যেতে বলুন, তাতে করে ও ভালো থাকবে, এবং আমি চাই এমনটা হোক এবং আমার বন্ধুর জন্য কোনো ক্ষতি না হয়। এই কথা বলার পর ওরা তখন ওইখান থেকে চলে যাওয়ার পর আমি তো দরজাটা পুনরায় হচ্ছে কি ইয়েটিয়ে দিয়ে তালা মেরে তারপর আমি এখানে এই পাশ দিয়ে আসি, এবং আমার আরেক বন্ধুরও বলে রাখছিলাম যে আমি যখন ঢুকবো তখন এই পাশে তালা মেরে রাখবি, ঠিক আছে। তো তারপর ওরা এরকমটা করে, এবং সত্যি কথা বলতে সম্মিলিত একটা প্রচেষ্টায় সেই রাত্রেবেলা আমরা ওইরকমভাবে ওই বাড়িটা খোলাই আর কি। খোলার পর রাত্রেবেলা তো সমস্ত কিছু হচ্ছে, আমি তখন আমার ঘুম আসছিল না। সাদ্দাম নিজেও বিষয়টা জানতো না যে কি হবে, ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য এরকম একটা কাণ্ড করেছি। তো আমি কখনো ভাবিনি যে সাদ্দামকে এরকম ভাবে নিয়ে যাবে, ভেবেছিলাম হয়তো তাকে বিয়ে করে আবার ফিরে আসবে এবং কোনো কিছু একটা হবে। তবে সেই রাতে আমি যখন ওখানে বসে আছি, রাত্রে তখন 2টা-2:30 বাজে, একটা চকচকে আলো ঘরের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই সাদ্দামকে এসে কোলে তুলে নিল। কোলে তুলে নেওয়ার পর বলল কি যে, রুবেল, আমি জানি তুমি আমার অনেক বড় উপকার করেছো, এবং এই উপকারের প্রতিদিন আমি কখনো ভুলবো না। তোমাকে এর প্রতিদিন আমি খুব শীঘ্রই দিব। আমি তাহলে এখন যাচ্ছি, ওকে নিয়ে আমি চলে যাচ্ছি চিরদিনের জন্য, আর কখনো আমি ফিরে আসবো না তোমাদের জগতে। এবং ওকে আমি আমার যে ইয়ে ছিল, আমার যে ভালোবাসা ছিল, সেই ভালোবাসা দিয়ে আমি ওকে সারা জীবন আগলে রাখবো, এবং আমি কখনো ওকে কষ্ট পেতে দিব না। সেহেতু তুমি ওকে নিয়ে কখনো চিন্তা করো না, আর ওর সঙ্গে আমি তোমার সঙ্গে দেখা করাবো, আর তোমাকেও আমি সঙ্গে করে এখন নিয়ে যাচ্ছি। আমার জিনেরা তোমাকে সঙ্গে করে নিয়ে আসবে, চলো। তাই বলে ওই জিন মেয়েটা, মানে শিউলি মেয়েটা, সঙ্গে সঙ্গেই ওকে অদৃশ্য অবস্থায় ওইখান থেকে বের করে নিয়ে গেল। এবং এর কিছুক্ষণ বাদে কয়েকজন জিন আমার কাছে আসার পরে বলল যে আপনাকে এখান থেকে নিয়ে যাওয়ার অনুমতি আছে, তবে এখান থেকে নিয়ে যাওয়ার আগে আপনি ওর বাবাকে সমস্ত বিষয়টা বলবেন, যাতে করে ওরা কোনোভাবে খোঁজ করা না করে। আপনি এখানে থাকুন, সকাল হলে আপনাকে নিয়ে যাওয়া হবে, এবং কিভাবে নিয়ে যাওয়া হবে সেই বিষয় সম্পর্কে আপনার সমস্ত কিছু বলে যাচ্ছি। তো সকাল হওয়ার পরে তো বিয়ে বাড়ির একটা আমেজ, দরজা খোলা হলো, এবং ওকে বলা হলো গোসল টোসল করে কাপড় পরার জন্য। তো ঘরের ভিতর ঢুকে দেখে যে আমি শুধুমাত্র একা, এবং ওইখানে বসে আছি আমি চুপচাপ। তখন সাদ্দামের আব্বা আমাকে জিজ্ঞেস করে, কি হয়েছে এখানে, সাদ্দাম কোথায়? সাদ্দামকে চারিপাশে খোঁজাখুঁজি করা হয়, ওই পাশে তালা দেওয়া, এদিকে তালা দেওয়া, প্রত্যেকটা জায়গায় তালা দেওয়া। তখন আমার কাছে জিজ্ঞেস করে যে ব্যাপারটা কি হয়েছে। আমি তখন সমস্ত বিষয়টা তাকে বলি, এবং বলার পর সে অবাক হয়ে যায়, বলল এত প্রচেষ্টার পরেও সেই পরীটা এরকম ভাবে ওকে নিয়ে যেতে পারলো, আমার একমাত্র ছেলে, এটা কখনো সম্ভব না, ওকে এভাবে নিয়ে গেল। সাদ্দামের আব্বা আমাকে দোষারোপ করতে থাকলো এবং বলল যে তুই সমস্ত কিছু করেছিস। আমি বললাম কাকা, আমি কিচ্ছু করি নাই, আপনি যা বলেছেন আমি তাই করেছি, আমি ওকে বুঝিয়েছি, এবং এই ঘরের ভিতরে আপনি আমাকে আটকে রেখেছেন, আমার তো কোনো সুযোগ ছিল না, তাহলে আমি কিভাবে কি করব? কাকা তখন একদম পুরো মাথায় বাড়ি অবস্থা, সকলের সামনে এসে দাঁড়িয়ে বললেন, আমার ছেলেকে নিয়ে গেছে, আর কোনোদিন ফিরিয়ে নিয়ে আসবে না, আমার ছেলে শেষ। তারপর তো আর কি, বিয়ে ভেঙে গেল। এবং ওদিনকে আমি যখন এখান থেকে চলে আসলাম, আমাকে তো রিলিজ দিয়ে দিছে। রাস্তার মাঝখান থেকে হঠাৎ করেই আমার চারিদিকে শুধুমাত্র একটা আভার মতো আলো দেখতে পেলাম, এবং আলো দেখার পরে চারিদিকটা একদম স্বচ্ছ হয়ে গেল। তারপর আমি নিজেকে আবিষ্কার করলাম সাদা ধবধবে একটি প্রাসাদের ঠিক মাঝখানে। সেখানে সাদ্দাম একটা বড় অদ্ভুত রকম শেরওয়ানি টাইপের জামা পরে বসে আছে, আর সেই সঙ্গে তার স্ত্রী মানে শিউলি এত সুন্দর করে সেজেছে, এবং ধুমধাম করে তাদের বিয়ে হয়ে গিয়েছে। আমি সেখানে পৌঁছানোর পর তাদেরকে আশীর্বাদ করলাম, তাদেরকে দোয়া করলাম,
এবং শিউলি তখন আমাকে বলল যে তুমি আমাদেরকে যা উপকার করেছো তার প্রতিদিন আমি কখনো তোমাকে ভুলতে পারবো না, তবে সাদ্দাম কখনো এখান থেকে ফিরে যাবে না, ওই জগতে ফিরে যাবে না। তুমি যদি কখনো ওর সঙ্গে দেখা করতে চাও তাহলে আমাকে বলবা, এবং আমার জিনদল তোমার সঙ্গে ও থাকবে সবসময় এবং তোমাকে সবসময় উপকার করবে, সেটা তুমি চিন্তা করো না। তারপরে বিয়ের পর 3 দিন আমি এখানে ছিলাম এবং 3 দিনের সত্যি কথা আমি এত খাবার খেয়েছি, এত সুন্দর সুন্দর জায়গা দেখেছি, এবং ওটাই আমার প্রথম যাওয়া ছিল এবং শেষ যাওয়া ছিল। তারপর আমি যাইনি, কারণ জিনেরা বেশ অদ্ভুত হয় এবং ওদেরকে দেখলে আমার ভয় লাগে, যার কারণে আর ওদিকে আর যাওয়া হয় নাই। এর আগে তো আমি জিনদের সঙ্গে অদৃশ্য অবস্থায় কথা বলেছি, ওরকমভাবে কথা বলিনি, যার কারণে আর যাওয়া হয়নি। ওই অবস্থায় আমি তখন চলে আসি এবং চলে আসার পর আজকে প্রায় বহু বছর কেটেছে। এই বহু বছরে সাদ্দামের সঙ্গে আমার মাত্র 2বার দেখা হয়েছে এবং ওর মার সঙ্গে দেখা করতে আসে। ওর মাকেও কাঁদাতে চায় না, মার সঙ্গে দেখা করতে আসে এবং ও মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে। তো এই ঘটনার পর আমাকে ওরা প্রচুর সম্পত্তি দেয়, প্রচুর ধন সম্পদ দেয়। আমি এখন অনেক বড় লোক, অবশ্য আমাদের গ্রামের অনেক সম্ভ্রান্ত পরিবারের লোকের মতো হয়ে গিয়েছে, অনেক বড় হয়েছি। কিন্তু সত্যি কথা বলতে সাদ্দাম ওখানে বেশ ভালোই আছে এবং সুখে আছে। তবে আমার ওকে মিস করি অনেক, যে আমরা সবসময় একসঙ্গে থাকতাম আর এরকম একটা ঘটনা ঘটবে তা কখনো আমি ভাবতেও পারিনি। তো এই ছিল হচ্ছে আমার বন্ধু জীবনের ঘটনা এবং আমাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সেই সঙ্গে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। এতক্ষণ কণ্ঠে আমি RJ ইমরান আপনাদের সঙ্গেই ছিলাম।